নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা এবং প্রথমে উদয়ন দাসের খবরের আপডেট আপনাদেরকে দিয়ে দিই। উদয়নের বাবা মায়ের ঘটনায় জোড়া সিট গঠন করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি, রায়পুরে ব্যাংক এবং পেনশন দফতরে যাবে একটি দল, তদন্তকারী একটি দল, এবং মায়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা তোলে উদয়ন দাস। এ বিষয়ে আরো তথ্য আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো, এই মূল হত্যাকাণ্ড ছাড়াও ইন্দ্রাণী দাস এবং বীরেন্দ্র দাস তাদেরকে খুন করা ছাড়াও তাদের এই দুজনকে হত্যার যে মামলা, সেই মামলাটি ছাড়াও আরও পৃথক দুটি মামলা শুরু হতে চলেছে। তার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে রায়পুর পুলিশ। একটি মামলা রুজু হচ্ছে গোলবাজার থানাতে এবং আরেকটি মামলা রুজু হচ্ছে রায়পুরের সিভিল লাইন থানাতে। এই দুটি থানায় পৃথক যে দুটি মামলা করা হচ্ছে, তার জন্য দুটি পৃথক সিট গঠন করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করা হয়েছে। এই জোড়া সিট তারা মূলত যেটা দেখবেন সেটা হচ্ছে যে অর্থ তছরূপের যে ঘটনা, সেই অর্থ তছরূপের ঘটনার তদন্ত তারা করবেন। যেটা রায়পুর পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে 2008 সাল থেকে 2013 সাল এই সময়কালের মধ্যে এই উদয়ন দাস তার মায়ের অ্যাকাউন্ট অর্থাৎ ইন্দ্রাণীর পেনশন অ্যাকাউন্ট এবং অন্যান্য অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট, তার থেকে মোট 20 লক্ষ টাকা, এখনো পর্যন্ত আনুমানিক 20 লক্ষ টাকা তুলেছে নকল নথি, জাল নথি পেশ করে। সেই ঘটনার তদন্ত করার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করা হয়েছে। আরেকটি তদন্তকারী দল, তাদের মূলত তদন্তের যে ক্ষেত্রটা থাকছে, সেই ক্ষেত্রটা সীমাবদ্ধ থাকবে স্যার আশুতোষ মুখার্জি হাসপাতাল। সেই আশুতোষ মুখার্জি হাসপাতালের কয়েকজন চিকিৎসক এবং কয়েকজন নার্সের ভূমিকা তারা তদন্ত করে দেখছেন। তার কারণ হচ্ছে এই হাসপাতালেরই চিকিৎসক এবং নার্সদের একাংশের যোগসাজশের ভিত্তিতে নিজের মায়ের ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করতে পেরেছিল উদয়ন, সেরকমটাই মনে করা হচ্ছে। এবং যেটা এখনো পর্যন্ত রায়পুর পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে উদয়নের বিরুদ্ধে এই বাকি এই মূল হত্যাকাণ্ড ছাড়া আরও যে দুটি মামলা রুজু হতে চলেছে, তাতে তারা 420 ধারায় প্রতারণা এবং জাল নথি পেশ করে, জাল নথি তৈরি করা এবং জাল নথি পেশ করে প্রতারণা, এই তিনটি ধারায় মূলত তারা মামলা রুজু করতে চলেছেন উদয়ন দাসের বিরুদ্ধে। তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ, আমি ফিরছি তোমার কাছে। দর্শকদের জানিয়ে দিই যে উদয়ন দাসের বাবা এবং মায়ের যে ময়নাতদন্তের রিপোর্ট, সেই ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত সেভাবে স্পষ্ট নয়। হাড়ঘরের গ্যাসিফিকেশন হবে বলে আমরা জানতে পারছি এবং কিভাবে খুন করা হয়েছে সেই ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু তা এখনো অবধি স্পষ্ট নয়। আমরা আবারও চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, এখনো পর্যন্ত যে উদয়ন দাসের বাবা মায়ের যে ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট স্পষ্ট নয়, সেক্ষেত্রে ঠিক কি ধরনের এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হবে? তদন্তকারী দল কি বলছে? দেখো, এটা প্রত্যাশিতই ছিল যে এতদিন পর একটা কঙ্কাল এবং হাড়গোড়ের অংশ পাওয়া, সেই হাড়গোড় এবং করটি দেখে কোনোভাবেই বোঝা সম্ভব ছিল না যে ঠিক কীভাবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। এবং যেটা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছানোর পর যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, তাতে খুনের কারণ, কিভাবে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে খুব একটা দিক নির্দেশ করতে পারেনি সেই রিপোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে এই রিপোর্টের পাশাপাশি এই মুহূর্তে ময়নাতদন্তকারী ফরেনসিক বিশেষজ্ঞরা তারা পুলিশের কাছে ওই নমুনা চেয়ে পাঠিয়েছেন, যে কঙ্কালের গায়ে লেগে থাকা যে মাটি রয়েছে, সেই মাটির নমুনা চাওয়া হয়েছে এবং যেখানে দেহ দুটিকে কবর দেওয়া হয়েছিল সেই জায়গার মাটির নমুনা তারা চেয়েছেন। ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, ওই মাটির নমুনাতে রক্ত মিশে থাকতে পারে, যার থেকে ব্লাড গ্রুপ সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। এবং যে হাড়ের কেমিক্যাল অ্যানালিসিস তারা করবেন, গ্যাসিফিকেশন, যেটা পোশাকি নাম যার গ্যাসিফিকেশন, সেই গ্যাসিফিকেশন পরীক্ষা করা হবে, সেরকমটাই আমরা রায়পুর পুলিশ সূত্রে জানতে পারছি। সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। আরো দর্শকদের জানিয়ে দিই যে উদয়ন দাসের বাবা মায়ের অস্থি কিন্তু উদয়ন দাসকে দেওয়া হচ্ছে না এবং অস্থি দেওয়া হবে কাকাদের হাতে, একথাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। আমি আবারও চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, ইতিমধ্যেই আমরা জানি যে উদয়ন
উদয়ন দাস এত কিছু পরেও সে তার বাবা মায়ের শেষ সৎকারটা করতে চেয়েছিল, এবং সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তার হাতে অস্থি তুলে দেওয়া হবে না। আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, যেদিন প্রথম দেহ উদ্ধার হয় সুন্দরনগরের বাড়ি থেকে, জোড়া কঙ্কাল উদ্ধার হয়, সেদিনই উদয়ন স্থানীয় পুলিশের কাছে অনুরোধ রেখেছিল যে তার বাবা মার শেষকৃত্য সে নিজে করতে চায়। গতকালও আমরা দেখেছি যে বাঁকুড়া সদর থানায় যখন উদয়ন দাসের আইনজীবী এসে পৌঁছান, আইনজীবীর কাছেও একই অনুরোধ রেখেছিল উদয়ন। কিন্তু যেটা রায়পুর পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে উদয়নকে কোনোভাবে শেষকৃত্য করার অধিকার দেওয়া হচ্ছে না। এই তার পরিবারের সদস্যরা দেবেন্দ্র দাস এবং ইন্দ্রাণী দাস, দেবেন্দ্র দাসের কাকা যিনি হাওড়ায় থাকেন এবং এক কাকা যিনি সল্ট লেকে থাকেন, তাদেরকে ডেকে পাঠানো হবে। দেবেন্দ্র দাসের অস্থি তাদের হাতে তুলে দেওয়া হবে এবং ইন্দ্রাণী দাসের পরিবারের সদস্যরা যারা ভোপালে থাকেন এবং যারা গোয়ালিয়রে থাকেন তাদের সাথে যোগাযোগ করা হবে। ইন্দ্রাণী দাসের অস্থি তাদের হাতে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে উদয়নকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না, সেটা এক প্রকার নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে রায়পুর পুলিশের তরফে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার বাঁকুড়া থেকে। ছোট থেকে ক্রাইম থ্রিলারের প্রকাশ, সেই ক্রাইম সিনেমা দেখে প্রেমিকাকে খুনের ব্লু প্রিন্ট বানিয়ে ফেলে উদয়ন দাস, যেটা চাঞ্চল্যকর স্বীকারোক্তি ভোপালের সিরিয়াল কিলারের। I found something. A cult is responsible. Did you ever find any evidence? ঠান্ডা মাথায় খুন, প্রেমিকাকে মেরে ট্রাঙ্কে ভরে কংক্রিটের ঢালাই করে দেওয়া, এই পুরো আইডিয়াটাই উদয়ন পেয়েছিল হলিউডে টিভি সিরিজ ক্রাইম সিন ইনভেস্টিগেশনের ডেভিলস নট এপিসোড থেকে। এই অনুষ্ঠান দেখেই একেবারে ঠান্ডা মাথায় সে প্ল্যান করে ফেলে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় আকাঙ্ক্ষাকে। জেরায় উদয়ন বলছে আকাঙ্ক্ষাকে খুনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল সে, তারপর ডেভিলস নট দেখে সেই কায়দায় খুন করে ফেলে। কংক্রিটের স্ল্যাব বানিয়ে ঢালাই করতে উদয়নে 3 দিন সময় লাগে, তবে কোনো নির্মাণ শ্রমিককে ঘরে ঢুকতে দেয়নি সে। বলে ঠাকুর ঘরে ঢুকতে হবে না, সে নিজেই সিমেন্ট বালি মেখে নেবে। পুলিশ জানতে পেরেছে উদয়নের দিন কাটতো হলিউডি ক্রাইম সিনেমা দেখেই। আকাঙ্ক্ষার সঙ্গে কবে কি করেছে সেটা ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখত উদয়ন হলিউডের ক্রাইম সিনেমার কায়দাতেই। পুলিশ জানতে পেরেছে ছোট থেকে ক্রাইম সিনেমার পোকা ছিল উদয়ন। ভোপালে উদয়নের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2500-এর বেশি সিনেমা সিডি, যার মধ্যে বেশিরভাগটাই ক্রাইম থ্রিলার। 7টি টিভি সিরিজের ভক্ত ছিল উদয়ন। ক্রাইম সিন ইনভেস্টিগেশন, ওয়াকিং ডেথের মতো ক্রাইম সিরিজ উদয়নের খুব প্রিয়। তেমনই আবার উদয়নের পছন্দের টিভি সিরিজ ফ্রেন্ডস, ভারত এক খোঁজো। আর এই সব ছবির কাল্পনিক গল্পই হয়ে উঠেছিল উদয়নের বাস্তব জগৎ। সিনেমার চিত্রনাট্য মোতাবেকই সে লিখে ফেলেছিল তার নিজের জীবনের কাহিনী। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে সন্দীপ সরকার এবং হীরক মুখার্জির রিপোর্ট 24 ঘন্টা। ঘরে বাইরে ছোট থেকেই হেনস্থা, চেহারা নিয়ে বন্ধুদের কটাক্ষ, সে সবের বদলা নিতে গিয়েই বেপরোয়া প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে উদয়ন। করে ফেলে একের পর এক অপরাধ, তদন্ত উঠে আসছে তেমনই তথ্য। ঠান্ডা মাথায় 3টে খুন, ব্যাংক জালিয়াতি, কিন্তু অপরাধের এই অন্ধকার জগতে প্রবেশ করল কি করে উদয়ন? জেরায় তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ছোটবেলায় ভোপালে থাকতো উদয়ন। অবাঙালি মহল্লায় গায়ের রং, উচ্চতা ও চেহারা নিয়ে ছোট থেকেই হেনস্থার মুখে পড়তো উদয়ন। বৈভব পাঠক আর অভিমন্যু পোখরাজ নামে 2 জন তাকে সবথেকে বেশি খ্যাপাতো বলে জানা গেছে। এদের মুখ বন্ধ করতে ধনী ক্ষমতাশালী হওয়ার স্বপ্ন দেখত উদয়ন। এদের দুজনেরই ফেসবুক অ্যাকাউন্ট প্রথমে হ্যাক করে সে, সেটাই তার প্রথম অপরাধ। বন্ধুদের জবাব দিতে গেলে ধনী হতেই হবে, এটাই ছিল উদয়নের মানসিকতা। তবে সেখানেও সমস্যা। ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে 5টি আর সেকেন্ড ইয়ারে 11টি পেপারে ফেল করে উদয়ন। তারপর তাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। তবে বড়লোক হতেই হবে, নিজেকে ক্ষমতাবান দেখাতেই হবে। সম্ভবত এই মানসিকতা থেকে ভুয়ো প্রোফাইলে সাহায্য নেওয়া। ফেসবুকে প্রচুর মহিলা বন্ধু ছিল উদয়নের, তবে বাস্তবে তাদের কারোরই অস্তিত্ব নেই। নিজেই মেয়েদের নামে প্রোফাইল খুলে নিজের সঙ্গে বন্ধুত্ব করত, নিজের পোস্টে নিজেই লাইক দিত। ক্যারেন অঞ্জলি গ্রোভার নামে অ্যাকাউন্ট ছিল।
এভাবেই নিজের জন্য বাস্তব বর্জিত কাল্পনিক একটা জগৎ গড়ে তুলেছিল উদয়ন। সুচতুর অপরাধী উদয়নকে বাগে আনতে তাই অন্যরকম জেরার কথা ভাবছে পুলিশ। তার সঙ্গে বন্ধুত্ব করে সুকৌশলে উদয়নের মনের কথার হদিশ পেতে চাইছেন তারা। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে সন্দীপ সরকার এবং হীরক মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।